নমস্কার, আমি RD EMT সেন্টার থেকে বলছি। আচ্ছা, আমি একটা আজকে পেশেন্ট নিয়ে কথা বলবো। সে হলো অনিমা বর্মন, থাকে মালদাতে, নর্থ বেঙ্গলে। তেনার একটা খুব বড় রকমের অপারেশন করতে হয়েছিল। সেটা আমার জীবনের একটা ক্রিটিক্যাল অপারেশনের মধ্যে পড়ে। নিয়ে অনেক গল্প হয়েছে তাকে নিয়ে। কীরকম সেটা একটুখানি বললে বুঝতে পারবেন। সেটা বলুন। হচ্ছে, উনি এমনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং কলকাতাতে মেডিকেল কলেজ এবং অনেক ডাক্তার দেখানোর পরে উনি ভেলোরে যান। সেখানে সমস্ত জায়গায় মোটামুটি জিনিসটা এরকম দাঁড়িয়েছিল যে এটা কিন্তু অপারেশন টেবিলে কিছু হয়ে যেতে পারে, এই জেনেও অপারেশন করাতে হবে, কিন্তু অপারেশন মাস্ট। সেই এত বড় ঝুঁকি নেওয়া এবং প্রাইভেটে মানে ভেলোরে যদি অপারেশন হয় তাহলে প্রচুর টাকাও খরচা হবে। তখন এর মাঝখানে আমি ওই অনিমা বর্মনকে একবার দেখেছিলাম। তিনি আমার চেম্বারে আসেন এবং আমি বলেছিলাম যে হ্যাঁ, অপারেশন বড়, কিন্তু এরকম জীবনের ঝুঁকি আছে সেটা নয়। অপারেশন করতে কিছু অসুবিধা হবে সেটা না, কিন্তু যেহেতু বড় অপারেশন, ইউজুয়াল সার্জারির মতো খরচাতে এটা হবে না। কিছু টাকা তোমার মানে রাখতে হবে, যে পোস্ট অপারেটিভ যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে তাকে ম্যানেজ করার মতো 1000 কোটি টাকা হাতে রাখবে। আর আমার ইউজুয়াল যা ফিস সেরকম দিলেই আমি সেই অপারেশন করে দেবো। তো এই বলার পরে ওরা আলটিমেটলি সব জায়গায় ঘোরাটোরার পরে অপারেশন করতে রাজি হয়। এবার অপারেশনে করতে গিয়েও আমার আবার অনেক রকমের গল্প হয়। আমি পেশেন্টকে খুব ভালো মতো অ্যাসেস করেই কিন্তু পেশেন্টকে ভর্তি করেছিলাম উপকার নার্সিংহোমে। সেখানে ছোট্ট নার্সিংহোম, বিশাল বড় নয়, কিন্তু উপকার নার্সিংয়ের একটা গুণ আছে, উপকার। ক্রিটিক্যাল হুম। ক্রিটিক্যাল কেয়ার করার মতো ইনফ্রাস্ট্রাকচার খুব ভালোই আছে। এবং যে ছেলেগুলো কাজ করে তারাও সেখানে ভালোই ক্রিটিক্যাল কেয়ারে এক্সপার্ট আছে। ওদের কোনো সমস্যা হলে সেটা সমাধান করা কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমার ক্রিটিক্যাল কেয়ারে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। ওদের আমার বাড়ির পাশেই উপকার, কোনো রকম অসুবিধা হবে না সেটা আমি আগের থেকে অ্যাসেস করে নিয়েছিলাম, যে যদি ক্রিটিক্যাল কেয়ারে ঢোকাতে হয় কোনো সমস্যা হবে না এই পেশেন্টকে নিয়ে, কিন্তু টাকার একটা অঙ্ক বাড়তে পারে। সেই জন্যই ওই কথাগুলো বলা। এইবার অপারেশন টেবিলের কথা বলি। অপারেশনের টেবিলে যখন তোলা হয় মানে ভেতরে, অ্যানাস্থেটিস্ট দেখে বলে যে অপারেশনটা তো বড় একটা হাসপাতালে করার কথা, মেডিকেল কলেজে আপনি আছেন, সেখানে কেন করবেন না? আমি বলি মেডিকেল কলেজে কি আর করবো, সমস্ত কলেজে তো একই কথা, অপারেশন টেবিলে কিছু হয়ে যেতে পারে। এক, আর দ্বিতীয়, আমি তো কলকাতাতে মেডিকেল কলেজে নেই, আমি এখন দূরে আছি, তো বাইরে মেডিকেল কলেজ, সেখানে নিয়ে তো অপারেশন করা যায় না ওদের। আর তাছাড়া ও ভেলোরেও গিয়েছিল, সেখানে কিন্তু যেমনি টাকা তেমনি রিস্ক সবই বলেছে। অতএব অপারেশন আমি সাধ্যমতো ওদের হয়েছে এখানেই করব। আমি এটা তো বেশি না, আর অপারেশন তো আমি করবো, আপনার তো কোনো অসুবিধা নেই, যা কিছু ফিস আমাকেই করতে হবে, শুধু আপনি অজ্ঞান করবেন থাকবেন, কোনো ব্যাপার না। উনি বললেন না, অ্যানাস্থেটিস্ট আমার দুজন লাগবে। সমস্ত রিপোর্ট দেখার পরে বললেন অ্যানাস্থেটিস্ট দুজন লাগবে। তখন কিন্তু আমার মাথায় একটা জিনিস ক্রিয়েট করেছিল, বলবো উনি সিনিয়র পার্সন প্রফেসর, কিন্তু আমি বললাম না, একটাই কারণ, অপারেশনটা তো পোস্টপেন্ড হয়ে যাবে যদি আমি বলি যে আমি এই টিউবটা নেন আমি পরিয়ে দিই, কারণ আমি 10 বছর ক্রিটিক্যাল কেয়ার করেছি, আমার কাছে টিউব পরানোর কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি কিছু বললাম না। ও আরেকজন অ্যানাস্থেটিস্টকে সঙ্গে নিয়ে টিউব ফিউব পরিয়ে সেই অ্যানাস্থেটিস্ট চলে গেল। এর ইন দ্য মিন টাইম মাঝখানে উনি আরও দুজন সার্জনের সঙ্গে অলরেডি কন্ট্যাক্ট করেছে উইদাউট মাই কনসেপ্ট। আমার ভীষণ খারাপ লেগেছে, এসে এসে মুখ দেখিয়ে চলে যাচ্ছে তারা। আমি ভাবছি কী ভাবছি লোকটা, কী ব্যাপার। শুধু সেটাই শেষ তাও না, আমি আর একটা বলি। উনি মাঝখানে কী করলেন, অপারেশনটা যখন মাঝখানে চলে এসছে উনি অজ্ঞান হয়ে গেলেন, মানে অজ্ঞানে ডাক্তারবাবু ওটিতে অজ্ঞান। আমি তখন, আমার তো খুব টেনশন হয়ে গেল। অবশ্য কোনো টেনশনের কারণ হলো না এই কারণে, উনি আবার ফিরে উঠলেন, মানে সজ্ঞান হলেন। তারপরে আমি বললাম কী হলো আপনার, এরকম অজ্ঞান হয়ে পড়লেন? তখন বলে কি, আমার না খুব টেনশন হচ্ছে, সেই জন্য। আপনি না এই আমার অপারেশনের দিকে তাকাবেন না, টিউমারটা অনেক বড়, তাতে কি আছে, আমরা সমস্ত কিছু অ্যাসেস করেছি, ফেস করবো, আমি পেশেন্ট পার্টিকে ফেস করবো, আমি যা কিছু করার আমি করবো, আপনি তো শুধু অজ্ঞান করে রাখবেন। আপনি এই একটা কার্টুন দিয়ে দাও তো, যাতে না দেখতে পাই উনি। তারপরে একটা কার্টুন দেওয়া হলো। অপারেশন 3.5 ঘন্টার মধ্যে শেষ। এবং অপারেশন করার পরে যখন ওই টিউমারটা বেরোলো, মানে থাইরয়েড টিউমার, 20 বছর ধরে উনি বহন করেছেন এবং এতটাই বড়, 1 কেজি ওজন তার। যাই হোক, উনি যখন দেখালাম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনার ওইদিকে প্যারামিটার সব ঠিক আছে তো? বলে কি হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, দেখুন টিউমারটা। যখনই বার করেছি তখন উনি হাততালি দিতে শুরু করলেন। আমি বললাম কী হলো, এমন কিছু ব্যাপার নয়। তো এরকম একটা অপারেশন হওয়ার পরে আমার, জানেন আগে এই যে যিনি আছেন আমার বন্ধুস্থানীয়, একদিকে পেশেন্ট ডেফিনেটলি আগে ছিল, কারণ হঠাৎ করে এত দূরের একজন লোক, তিনি, আমি লোক বলবো না, একজন কবি, তার সঙ্গে আমার পরিচয়টা হলো, সেই কবি, কবি হিসাবে পরিচয় হয়েছিল, পেশেন্ট থেকে কবি। ওনাকে নিয়ে আগেও আমি ভিডিও করেছি, আজকে আবার ওনাকে, আমি এই ঘটনাটা যখন টিউমারটা উনি জানতে পারলেন, তখন উনি বললেন আচ্ছা এই ঘটনাটা নিয়ে আমার একটা কবিতা লেখা আছে। আমি আচ্ছা কবিতা লিখবেন, ঠিক আছে লিখুন না, আমি বলে দিচ্ছি। বলে না, আপনার সঙ্গে কথা বললে পুরো জিনিসটা হবে না। আমি কী করবেন তাহলে? বলে কি, এটার জন্য আমার দরকার ওই যে অনিমা বর্মন, ওর সঙ্গে, ওর বাড়ির লোকের সঙ্গে আমার একটু কথা বলতে হবে, পুরো ঘটনাটা বিস্তারিত আমার জানতে হবে।
তাই কোনো ব্যাপার না, নিন, ওনার সঙ্গে ভালো করে জেনে নিন, জেনে নিয়ে আপনি একটা কবিতা লিখুন। তো সেটা উনি জেনে এই দেখুন, এই জুলফিকার আলী আজকে একটা অনিমা বর্মনকে নিয়ে তার থাইরয়েড টিউমার 1 কেজি ওজনের করা হয়েছিল, তাকে নিয়ে একটা কবিতা লিখেছেন এবং তিনি নিজেই সেটা করবেন, রিসাইটেশন করবেন আর কি। হ্যাঁ, এই মারাত্মক একটা বিপদের হাত থেকে সুস্থ হয়ে এখনো ভালো আছে অনিতা বর্মন। অনিতা বর্মনের এখানে আরেকটা জিনিস বলি, বলুন। আমার খুব বিয়ে হলো যে পেশেন্টের এত বড় অপারেশন হলো, পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দেওয়া যে তোমার এই অপারেশনটা আমার কাছে কোনো ফ্যাক্টরি না। পেশেন্টকে পরের দিন জাস্ট সকালবেলা বললাম